সময়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক সাপ্তাহিক আয়োজন জল ও বায়ুতে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মাহবুবুল হক ওসমানী। ব্রিটিশ কাউন্সিলের অধীনের বাংলাদেশ এবং নেপালের 5 জন করে তরুণ তরুণী জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতা বাড়াতে প্রামাণ্যচিত্রের একটি সিরিজ নির্মাণ করেছেন, যার নাম হিমালয় থেকে বঙ্গোপসাগর। আর এই 10 জনকে বলা হয় ক্লাইমেট চ্যাম্পিয়ন। সেই 10টি প্রামাণ্যচিত্র এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনারা দেখতে পাবেন সময় টেলিভিশনে। দক্ষিণ আফ্রিকার ডারবানে গত সোমবার শুরু হয়েছে 17তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বিশ্বের 190টি দেশের প্রায় 15,000 প্রতিনিধি অংশ নিচ্ছেন এই বিশ্ব জলবায়ু সম্মেলনে। আর তাই ডারবান থেকে আমাদের সাথে আজ থাকবেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ BCAS এর রিসার্চ ফেলো গোলাম রাব্বানী। দর্শক, আজকের পর্বে এই সিরিজের 6ষ্ঠ প্রামাণ্যচিত্র আর তার সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজ আলোচনার জন্য রয়েছেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা শান্তনু হালদার, যিনি এই 10 জন ক্লাইমেট চ্যাম্পিয়নদের একজন, এবং ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জাস্টিস অ্যাকশন এইড এর ম্যানেজার সাজিদ রায়হানের সাথেও কথা বলবো আমরা। শান্তনু হালদার এবং সাজিদ রায়হান, আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরুর আগে আমরা প্রথমে দেখে নেব আমাদের প্রামাণ্যচিত্রটি। রংটা চিন্তার অথবা একটা আর্তনাদ, আমারই কান্নার অথবা ভয়ের একটা বিষণ্ণতা, অসহায় ক্রোধ, ভেসে যাওয়া হৃদয়। এই রং রেখাগুলো তাই রেখার গতিতে আত্মার চিৎকার। আপনি টের পাবেন আপনার কোনো ধ্বনি থাকলে পৃথিবীতে শুনবারও কেউ আছে। কান পাতলে তার কণ্ঠে আপনি শুনতে পাবেন আপনারই প্রতিধ্বনি। আপনার, আমার, সবার প্রতিধ্বনি মিলে মিলে হয়ে উঠতে পারে প্রচন্ড একটা শক্তি, একটা স্বপ্নের মতো, একটা আশার মতো। দেখলাম। আমি শুরুতেই এই প্রামাণ্যচিত্রের নির্মাতা শান্তনু হালদারের কাছে আসছি। আপনার এই প্রামাণ্যচিত্রটি নির্মাণের পেছনের গল্পটি আমাদেরকে বলবেন। ব্রিটিশ কাউন্সিল থেকে নির্বাচিত করা হয়েছিল আমাদের 10 জনকে ক্লাইমেট চ্যাম্পিয়ন হিসেবে, তার মধ্যে আমি একজন ছিলাম। আমাদের বিষয়টা ছিল ক্লাইমেট চ্যাম্পিয়ন নিয়ে আমার নিজস্ব প্রজেক্ট ছিল, থিয়েটার প্রজেক্ট, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা সমগ্র বাংলাদেশে থিয়েটারের মাধ্যমে। এবং তার পরবর্তী প্রজেক্ট ছিল ক্লাইমেট চ্যাম্পিয়ন হিসেবে আমাদেরকে 5 জনকে, বাংলাদেশি 5 জন, নেপালের 5 জনকে 5টা 10টা ফিল্ম তৈরি করা। তার মধ্যে আমি একজন। আমার ফিল্মটা আসলে আমার থিয়েটারের যে কথাটা ছিল সেই কথাটা পরবর্তীতে আমি ফিল্মে রূপ দিয়েছিলাম। আসলে আমাদের মনে হয়েছিল কাজটা করতে যে এই সমস্ত প্রক্রিয়ার এই যে ফলটা এখন পৃথিবীব্যাপী যে ক্লাইমেটের যে প্রভাবটা, সেটার মূল কারণটা আসলে আমাদের মনে হয়, আমারও মনে হয়েছিল যে ভোগবাদ অথবা লোভ লালসা। মানুষের এই লোভ লালসা ভোগবাদ যদি ত্যাগ করা যায় তবেই মানুষ কেবল পরিবেশের কাছাকাছি অথবা পরিবেশকে ভালোবাসতে পারে, এবং সেই কথাটা, সেই স্বপ্নটা আমরা বুনতে চেয়েছি আমাদের থিয়েটারে, আমাদের ফিল্মে। আমি সাজিদ রায়হান, জনাব সাজিদ রায়হান, আপনার কাছে আসি যে তার প্রামাণ্যচিত্রে যেমনটা আপনি দেখলেন যে একটা ভয় কিংবা কান্না, একটা বিষণ্ণতার কথা বলা হচ্ছে এখানে। এই ভয়ের মাত্রাটা আমাদের মতো দেশের জন্য কতটুকু বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। একটি বিষয় হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে, আর অন্যান্য সমস্যাগুলো তৈরি হতে পারে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যেটি আরো বড় সমস্যা মনে হয়, যে যারা যেসব দেশগুলো এই সমস্যা তৈরি করছে, তারাই আবার এই সমাধান হিসাবে এমন কিছু পন্থার কথা বলছে যেগুলো নতুন করে আরো বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের নামে আমরা যে ধরনের প্রযুক্তিগত উদ্ভাবনের কথা বলছি, গ্রিন টেকনোলজি বা সবুজ প্রযুক্তির কথা বলছি, সেই প্রযুক্তির কথা বলতে গিয়ে
গরিব মানুষের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য যে অর্থ ক্লাইমেট চেঞ্জের যে নেগোসিয়েশনের মধ্যে বলা হচ্ছে, সে অর্থের বিশাল একটি অংশ কর্পোরেটের কাছে চলে যাওয়ার বড় একটা আশঙ্কা রয়ে গেছে। সুতরাং শঙ্কার বিষয়টি যা ঘটছে পরিবেশের মাধ্যমে সেটি নয় শুধুমাত্র, বরং তার পাশাপাশি এর সমাধান হিসাবে উন্নত বিশ্ব যে বিষয়গুলো আমাদের প্রস্তাবগুলো আমাদের সামনে তুলে ধরছে, সেই জিনিসগুলোকে আসলে আমরা কিভাবে গ্রহণ করছি কিংবা গ্রহণ করছি না সেটার উপরে। আমরা আলোচনায় আবার ফিরবো। আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে আমরা ডারবানে কথা বলবো গোলাম রাব্বানির সঙ্গে। আমি এখন সরাসরি ডারবানে গোলাম রাব্বানির সঙ্গে কথা বলতে যাচ্ছি। জনাব গোলাম রাব্বানি, কিটো প্রোটোকল নবায়নের ব্যাপারে অপারগতা প্রকাশ করলেও পরিবেশ বিপন্নদের সহায়তার জন্য প্রায় $30 কোটি ফান্ড গঠনের ঘোষণা দিয়েছে কানাডা। তো আপনার কি মনে হয় যে শুধু এই অর্থ সাহায্য জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলার জন্য পর্যাপ্ত? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানেন যে কিয়োটো প্রোটোকলের ব্যাপারে কানাডা, জাপান এবং রাশিয়া এই তিনটি কান্ট্রি আরো আগেই ঘোষণা দিয়েছে যে তারা কিয়োটো প্রোটোকলের সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ডে থাকছেন না। এখন এখানে আমরা যখন নেগোসিয়েশনের প্রথম সপ্তাহে শুরু করেছি তখন আমরা দ্বিতীয়বারের মতো ঘোষণা পেয়েছি যে তারা আগামী বছরের থেকেই তারা এটা উইথড্র করছেন। কিন্তু একই সাথে আপনি যেটা বলেছেন যে তারা $441 মিলিয়ন অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন অ্যাকশনের জন্য তারা 2010 এবং 2011-তে তারা এই মিটিগেশন অ্যাডাপ্টেশন অ্যাকশন ইমপ্লিমেন্ট করার জন্য ডেভেলপিং কান্ট্রিকে সহায়তা দেবে। এবং এটাতে আপনি জানেন যে শুধু ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্রোগ্রামস অফ অ্যাকশন এই নাপা 48 কান্ট্রিকে বা 48টা কান্ট্রিকে ইমপ্লিমেন্ট করার জন্য আরো 5 বছর আগে যেটা বলা হয়েছে যে $2.4 বিলিয়ন, বা এখন বলা হচ্ছে যে শুধু অ্যাডাপ্টেশনের জন্যই প্রায় 100 বা তারও অধিক বিলিয়ন ডলার প্রয়োজন আছে। কাজে সেক্ষেত্রে আমি বলবো যে টোটাল অ্যামাউন্ট অফ মানি যতটা রিকোয়ার্ড তার থেকে এই অ্যামাউন্ট হচ্ছে একদম পিনাট। কাজেই তারপর আমরা ধরে নেব যে এটা একটা পজিটিভ ডিরেকশন, কিন্তু তাদেরকে আরো চিন্তা করতে হবে যাতে কিয়োটো প্রোটোকল সেকেন্ড কমিটমেন্ট পিরিয়ড লাইভ থাকে। জনাব রাব্বানি, আপনাকে ধন্যবাদ। সাজিদ জাহান, আপনি যেমনটি শুনছিলেন, জনাব রাব্বানি বলছিলেন যে কানাডার ফান্ড গঠনের বিষয়টি। তো কানাডা একদিকে কিয়োটো প্রোটোকল নবায়নের ব্যাপারে অপারগতা প্রকাশ করছে, অন্যদিকে আবার তারাই $30 কোটি ফান্ড দিতে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, কানাডা যে কাজটি করছে তা নিতান্তই লজ্জাজনক এবং দুঃখজনক। এই ধরনের যে ফান্ডের ছাড় দেওয়া হয় সেগুলো আসলে করা হয় মূলত অনুন্নত বিশ্বের মাঝে যে একতা আছে, যে একতার বিষয়টা আমরা প্রথম ফিল্মেও দেখেছি, সেই একতায় চির ধরানো। সুতরাং এই ধরনের ফান্ডের ব্যাপারে আমি মনে করি যে অনুন্নত বিশ্ব একতাবদ্ধভাবেই এই ধরনের যারা কিয়োটো প্রোটোকলে সাইন করবেন না তাদের ফান্ড নিবেন কি নিবেন না সেই ব্যাপারে তাদের অবশ্যই একতাবদ্ধ হতে হবে এবং এক সুরে কথা বলতে হবে। আমরা আমাদের আলোচনায় আবারও ফিরবো একটু পরেই। দর্শক, আপনারা দেখছেন জল ও বায়ু, এই আলোচনা চলবে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরো একবার। আপনারা দেখছেন সময়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান জল ও বায়ু। আমরা আবারও আলোচনায় ফিরছি। আপনাকে দিয়ে শুরু করি। প্রামাণ্যচিত্রটির নির্মাতা, আপনি আপনার এই প্রামাণ্যচিত্রে স্বপ্নের কথা বলেছেন, আশার কথা বলেছেন। তরুণ প্রজন্মের একজন নির্মাতা হয়ে আপনার এই স্বপ্ন এবং আশার বাস্তবায়ন করতে গেলে আমাদের মতো দেশের কি কি পদক্ষেপ নেওয়া জরুরি বলে আপনি মনে করেন? মানে এখানে আমার প্রথমে একটা মতদ্বৈততা, যেটা আমার একান্ত ব্যক্তিগত। বাংলাদেশ ক্লাইমেট বিষয়ে সবসময় যে কথাটা বলে আসছে আমাদের ফান্ড রাইজ করতে হবে, বাট এটার সাথে আমি একমত হতে পারছি না। সেই কথাটা আমি বলতে চেয়েছিলাম ফিল্মে, যেটা এখন ওয়ার্ল্ড আই করছে নাটকগুলো অথবা ফিল্মগুলো সারা বাংলাদেশে দেখিয়ে। আসলে এটা অ্যাডাপ্টেশন কেন আমরা মানে ক্ষতি হওয়ার জন্য, এই ক্ষতিগ্রস্ততার জন্য বাংলাদেশ বিন্দুমাত্র দায়ী না, উন্নত বিশ্বগুলো দায়ী। আবার তাদের কাছ থেকে আমরা টাকা চাচ্ছি যে ক্ষতিটা উপশমের জন্য। এখন সেটা দরকার আছে, সেটা ঠিক আছে, উপশমের জন্য সেটা টাকা দিচ্ছে, কিন্তু এই টাকাটা নিয়ে আমার উপশম হবে এটা আমার কেন? এটা আসলে প্রতিবাদটা হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। সাজিদ জাহান, আপনার কাছে আসি। আপনারা তো বেসরকারি সংস্থারা এই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছেন, অন্য সংস্থাগুলোকেও তো আপনারা পর্যবেক্ষণ করছেন, সেগুলো কিভাবে কাজ করছেন আপনারা? আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ করছি যেসব সংগঠন, আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষকে এই ব্যাপারে তৈরি করা
উন্নয়নের বিকল্প পন্থা উদ্ভাবন করা, এবং এই উন্নয়নের বিকল্প পন্থা যখন আমরা তৈরি করতে যাই তখন ক্ষতিগ্রস্ত জনগণকে সাথে নিয়ে এই পন্থাটা তৈরি করা। এবং আরেকটি বড় বিষয় হচ্ছে যে কী পরিমাণ টাকা আমরা পাচ্ছি জলবায়ু তহবিলে, সেটার চেয়েও বড় কথা হচ্ছে সেই টাকাটা আমরা আসলে কিভাবে খরচ করছি, এবং এই আমরা কি পেলাম কিংবা পেলাম না সেটা আসলে বিচার করা যাবে তখনই যখন দেখব যে গরিব মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ তাদের এই ক্ষতিপূরণ পেয়েছে এবং সুফল পেয়েছে। সাজিদ জাহান, আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু ডারবানে যাচ্ছি আপনার এই কথার প্রসঙ্গটি নিয়ে, যে ফান্ডটির কথা আপনি বললেন। আমরা গোলাম রাব্বানির কাছ থেকে জেনে আসি যে এই ফান্ড সম্পর্কে। জনাব রাব্বানি, গ্রিন ক্লাইমেট ফান্ড সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিবেন, আর এই ফান্ড জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আসলে কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনি মনে করেন? আপনি জানেন যে, ধন্যবাদ আপনার আবার দ্বিতীয় প্রশ্নের জন্য। গ্রিন ক্লাইমেট ফান্ডটা আমরা ডিসিশনটা পেয়েছিলাম হলো, আপনি জানেন যে কোপেনহেগেনে যেখানে কনফারেন্স অফ দ্য পার্টি 15th সেশন হয়েছিল, সেখানে 2009 সালে এই গ্রিন ক্লাইমেট ফান্ড সম্পর্কে বলা হয়েছে যে পৃথিবীতে অ্যাডাপ্টেশন এবং মিটিগেশন অ্যাকশন ইমপ্লিমেন্ট করার জন্য এই ফান্ড তৈরি করা হবে। এবং সেই ডিসিশনের আলোকে আমরা 2010 সালে কানকুন, মেক্সিকোতে গ্রিন ক্লাইমেট ফান্ড অ্যাডাপ্ট করি, এবং সেটাকে ডিজাইন করার জন্য ট্রানজিশনাল কমিটি নামে একটি কমিটি করা হয়, যেখানে 25টি ডেভেলপিং কান্ট্রি মেম্বার রয়েছে এবং 15টি ডেভেলপ কান্ট্রি মেম্বার রয়েছে। এই 40 সদস্য বিশিষ্ট ট্রানজিশনাল কমিটি গত মাসে তাদের রিপোর্ট পেশ করে, চারটা মিটিং করার পরে ড্রাফট রিপোর্ট প্রেজেন্ট করে আমাদের ডারবান সেশনের প্রথম সপ্তাহে। এখন এই ফান্ডটি এমনভাবেই করা হয়েছে যেখানে $100 বিলিয়ন 2020 সাল থেকে $100 বিলিয়ন মতো তারা জোগাড় করবে, এবং এই টোটাল অ্যামাউন্ট অফ মানি অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনে ব্যালেন্সড অ্যালোকেশন হিসেবে ইমপ্লিমেন্ট করা হবে। তো সেই ফান্ডের আজকের যে অবস্থা দেখতে পাচ্ছি যে আমরা 2009, 2010 এবং 2011-তে আমরা আশা করছিলাম যে এই গ্রিন ক্লাইমেট ফান্ডটি অপারেশনালাইজ হবে এবং ক্যাপিটালাইজ হবে। সেক্ষেত্রে আমরা এক সপ্তাহ পরে নেগোসিয়েশনে এসে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কান্ট্রি এই গ্রিন ক্লাইমেট ফান্ডের যে 4টা এলিমেন্ট রয়েছে, যেখানে অবজেক্টিভ এবং গাইডিং প্রিন্সিপালের কথা বলা হয়েছে, যেখানে গভর্নেন্স ইনস্ট্রুমেন্টের কথা বলা হয়েছে, যেখানে অপারেশনাল মডালিটির কথা বলা হয়েছে, এবং মনিটরিং ইভালুয়েশনের কথা বলা হয়েছে। এই 4টা এলিমেন্টের একটা এলিমেন্টে গভর্নেন্স ইনস্ট্রুমেন্টে এসে ডেভেলপ কান্ট্রিগুলো দেখা যাচ্ছে যে তারা এগ্রি করছে না। তারা বলছে যে এই গভর্নেন্স ইনস্ট্রুমেন্ট এখানে অনেক ইনকনসিস্টেন্সি রয়েছে এবং অনেক এরর রয়েছে, এবং এই কথাগুলো মেইনলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলছে। জনাব রাব্বানি, আপনাকে ধন্যবাদ। শান্তনু হালদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় স্টুডিওতে এসে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য। সাজিদ রায়হান, আপনার সঙ্গে আমরা আবারও ফিরব একটু পরেই। দর্শক, আপনারা দেখছেন জল ও বায়ু, আমাদের আলোচনা চলবে, আমাদের সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন সময়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক অনুষ্ঠান জল ও বায়ু। আমরা আবারও আলোচনায় ফিরছি। সাজিদ জাহান, আপনার কাছে এবারে আমার প্রশ্ন, বিশ্ব জলবায়ু পরিবর্তন নিয়ে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের দুটো মুখ্য দাবি রয়েছে, এই দাবি দুটোর কি আদৌ বাস্তবায়ন সম্ভব এই সময়ের মধ্যে, সম্মেলন শেষ হওয়ার মধ্যে? আপনি কি মনে করেন? দুটো দাবির কথা বলেছেন। একটি দাবি হচ্ছে কিয়োটো প্রোটোকল, যে আমরা উন্নত বিশ্বগুলোকে বাধ্য করব যাতে তারা কার্বন নিঃসরণ কমায়, এবং সেটা এক ধরনের লিগালি বাইন্ডিং ডকুমেন্ট, এগ্রিমেন্ট, যেখানে সবাই সাইন করবেন বলে আমরা বিশ্বাস করি, আশা করি। এবং আরেকটি হচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড, যেহেতু শুধুমাত্র কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনলেই হবে না, পাশাপাশি দরিদ্র দেশগুলোকে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে ওঠার জন্য যে অর্থ দরকার সেটি গ্রিন ক্লাইমেট ফান্ডের ব্যাপারে বলা হচ্ছে। যে গত এক সপ্তাহের যদি আমরা দেখি যে কি পরিমাণ অগ্রগতি হয়েছে, তাহলে দেখব যে কানাডা, রাশিয়া এবং আরও একটি দেশ যারা অলরেডি ইতিমধ্যেই বলে দিয়েছেন যে তারা কিয়োটো প্রোটোকলে সিগনেচার করবেন না, এবং এর ফলে যেটা হয়েছে এক ধরনের ইম্পাস কিংবা বন্ধাত্ব তৈরি হয়েছে পুরো নেগোসিয়েশনকে ঘিরে। কিন্তু আমরা কোপেনহেগেন থেকে দেখছি যে শেষের একদিন কিংবা দুদিন তার মধ্যে ড্রামাটিক কিছু ঘটে যেতে পারে, কারণ অন্তরালে অনেক কিছু ব্যাপার ঘটে যেগুলো হয়তো আমরা এখনো জানি না। তো আশা করব যে অন্তরালে যাই ঘটুক সেটা ভালোর জন্য ঘটবে এবং দরিদ্র মানুষের উপকারের জন্য ঘটবে।
সাজিদ জাহান, আপনার এই প্রসঙ্গটি নিয়ে আমরা আবারও আসবো। আমরা আবার একটু ডারবান থেকে ঘুরে আসি, জনাব গোলাম রাব্বানির সঙ্গে একটু কথা বলি। রাব্বানি, জলবায়ু পরিবর্তনের কারণে হারিয়ে যেতে বসেছে পৃথিবীর উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির 1/3 অস্তিত্ব। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনে এরকম তথ্য উঠে এসেছে। তো এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানটি এখন কি রকম? এই প্রতিবেদন শুধু না, শুধু বাংলাদেশের অবস্থান হচ্ছে, আপনি জানেন যে লিজ ডেভেলপ কান্ট্রিতে বাংলাদেশের নেতৃত্ব রয়েছে, এবং সেখানে গ্রুপ পর্যায়ে 48টা কান্ট্রিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং সেখানে স্ট্রং ভয়েস দেওয়া যায়, সেক্ষেত্রে এগ্রিকালচার, ওয়াটার এবং অন্যান্য এলিমেন্ট সহ, যেখানে বালি অ্যাকশন প্ল্যানের 5টা বিল্ডিং ব্লক রয়েছে, প্রতিটি বিল্ডিং ব্লকের এগেনস্টে বাংলাদেশের তথা লিজ ডেভেলপ কান্ট্রির কমন পজিশন রয়েছে। এবং এই কমন পজিশন থাকার ফলে আমরা বলছি যে আমাদেরকে ইমিডিয়েট ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্রোগ্রামস অফ অ্যাকশন ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের যত অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন হয়, এই টেকনোলজি এবং ডেভেলপ এবং ট্রান্সফারের প্রয়োজন হয়, সেটা দিতে হবে ইমিডিয়েট এবং আর্জেন্ট হিসাবে। এটা যদি না দেওয়া হয়, তাহলে এই দেরি করার ফলে যেই আপনার ইনঅ্যাকশন কস্ট যেটা হবে, এটা আমাদের যেটা প্রয়োজন তার থেকে অনেক গুণ বেড়ে যাবে। কাজে সেক্ষেত্রে বাংলাদেশের পজিশন আমি বলবো যে অনেক স্ট্রং আছে এই মুহূর্তে। এবং আমরা জানি না এই গ্রিন ক্লাইমেট ফান্ড সহ, যেটা আমি আগে বলছিলাম, এবং যেটা আমরা কিয়োটো প্রোটোকল সহ অন্যান্য যেই ডিসিশনগুলো চাচ্ছিলাম, সেটা শেষ পর্যায়ে আগামী শুক্রবারে কি অবস্থায় দাঁড়ায়। জনাব রাব্বানি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। দর্শক, শুধু ডারবান থেকে আমাদের সঙ্গে কথা বলছিলেন জনাব গোলাম রাব্বানি। আমরা আবারও আমাদের আলোচনায় ফিরছি। সাজিদ জাহান, আপনার কাছে আমার একেবারে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে এই বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি আসলে কি? প্রাপ্তির বিষয়টি শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষিত থেকে ভাবলে চলবে না। বাংলাদেশের মতো আরো অনেকগুলো অনুন্নত এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ রয়েছে। আপনি ইতিমধ্যে জানেন যে ক্লাইমেট নেগোসিয়েশনে যে বিভিন্ন গ্রুপগুলো আছে, যেমন G77 এন্ড চায়না, সে জায়গায় আসলে বাংলাদেশ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বাংলাদেশ কতটুকু নেতৃত্বের আসনে নিজেকে নিয়ে যেতে পারে, সেটি বড় একটা বিষয়। অতি সম্প্রতি ক্লাইমেট ভালনারেবল ফোরাম নামে নতুন একটি ফোরাম গঠিত হয়েছে, যেখানে মোস্ট ভালনারেবল কান্ট্রি যাদেরকে বলা হচ্ছে তারা এই ফোরামটিতে আছেন এবং বাংলাদেশের নেতৃত্বের আসনে এখনো রয়েছে। সুতরাং দেখার বিষয় হচ্ছে যে এই সম্মেলনের ফলে বাংলাদেশ তার নেতৃত্বের জায়গাটা কতটুকু সুসংহত করতে পারে। আমরা দেখতে চাই যে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে, অভিযোজনের ক্ষেত্রেও একজন নতুন নেতৃত্ব হিসাবে আবির্ভূত হন, এবং সেটা যদি করতে হয় তাহলে এই ধরনের যে নেগোসিয়েশন প্রসেসগুলো আছে সেগুলোতে আরো ভালো ভূমিকা নিতে হবে। এবং এই ভূমিকা যদি সুফলভাবে নেওয়া যায়, সার্থকভাবে নেওয়া যায়, তাহলেই কিয়োটো প্রোটোকলের ব্যাপারে আমরা উন্নত বিশ্বকে আরো বেশি চাপ প্রয়োগ করতে পারবো। এবং গ্রিন ক্লাইমেট ফান্ড, যেটাকে বলা হচ্ছে যে অনুন্নত বিশ্বের বড় একটি এখানে প্রতিনিধিত্ব থাকবে, যে প্রতিনিধিত্বের ভিত্তিতে এই ফান্ডটি কিভাবে খরচ হবে সেই জায়গাটি ঠিক হবে, এবং এই ফান্ডের কতটুকু অংশ আমরা গরিব মানুষের কাছে নিয়ে যেতে পারি সেটার উপরেই আসলে আমাদের প্রাপ্তি নির্ভর করবে। জনাব সাজিদ জাহান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আজকের পর্বের আলোচনা এই পর্যন্তই। জানিয়ে রাখতে চাই, চলছে দেশব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ব্রিটিশ কাউন্সিল এবং ওয়ার্ল্ড আইয়ের উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় প্রচারাভিযান যেতে হবে 3000 মাইল। বাংলাদেশের সবকটি জেলাতেই চলছে এই প্রচারণা, আর তার সঙ্গে গণমাধ্যম সঙ্গী হিসাবে রয়েছে সময় টেলিভিশন। গত 27 অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রচারাভিযান এরই মধ্যে 20টিরও বেশি জেলায় সফর সম্পন্ন করেছে। এই প্রচারাভিযান আগামী 15 জানুয়ারি ঢাকাতে এসে শেষ হবে। যেতে হবে 3000 মাইলের গত সপ্তাহের কার্যক্রমের এক ঝলক দিয়ে শেষ করব জল ও বায়ু। ওই সমাধানটা চাইতে হলেও জানতে হবে এবং বুঝতে হবে। জলবায়ু পরিবর্তনের উপরে এই গত বছর থেকে আমরা বিভিন্ন এনজিওতে যে টাকা পয়সা দিচ্ছে, বিভিন্ন এনজিওগুলো টাকা পয়সা দিচ্ছে, এই এনজিওগুলোর টাকা পয়সা নিয়ে যে তারা কি করছে আমরা ঠিক বুঝতে পারতেছি না।